নমস্কার বন্ধুরা। গত বছর ঢাকার রাজপথে এই চিত্রটা নিশ্চয়ই সবার মনে আছে। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি। এরপর গত এক বছরে বিভিন্ন সময় চিকেন নেকের মতো আর একটা শব্দবন্ধ পদ্মাপাড় থেকে বারে বারে নানাভাবে ঘুরে ফিরে এসেছে গ্রেটার বাংলাদেশ। কি এই গ্রেটার বাংলাদেশ? এটা কি সত্যিই কোনো বাস্তব দাবি, নাকি শুধুই একটা মিথ? আর কেনই বা ভারতের আসামের মানুষ এই ধারণার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়িয়েছেন? এমনকি বাংলাদেশের পার্বত্য আদিবাসীরাও কেন বাংলা ভাষার আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার? এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের গভীর রহস্য, রাজনৈতিক টানাপোড়েন আর মানুষের পরিচয়ের লড়াই। তাই সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই যাত্রা হবে রোমাঞ্চকর, তথ্যবহুল আর একটু ঝাঁঝালো। চলুন শুরু করা যাক। প্রথমেই জানা যাক এই গ্রেটার বাংলাদেশের ধারণাটা এলো কোথা থেকে। এটা কোনো নতুন ষড়যন্ত্র নয় বন্ধুরা। এর শেকড় গিয়ে ঠেকেছে ঔপনিবেশিক আমলের গভীরে। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় বাংলার ভাগ্য নির্ধারিত হয়েছিল র্যাডক্লিফ লাইন দিয়ে। পশ্চিমবঙ্গ ভারতের কাছে, পূর্ববঙ্গ পাকিস্তানের কাছে। কিন্তু এই ভাগাভাগির সময় কিছু বাঙালি মনে করেছিলেন একটা ঐক্যবদ্ধ বাংলা গড়া সম্ভব ছিল। এই ভাবনা থেকেই জন্ম নেয় গ্রেটার বাংলাদেশের ধারণা, একটা স্বপ্ন যেখানে বাংলা ভাষাভাষী অঞ্চলগুলো যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের কিছু অংশ এবং বাংলাদেশ একত্রিত হবে। কিন্তু এই স্বপ্ন কি শুধুই একটা রোমান্টিক আদর্শ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বৃহত্তর রাজনৈতিক উচ্চাভিলাষ? 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এই ধারণা আরো জোরালো হয়। কিছু বাংলাদেশি জাতীয়তাবাদী গোষ্ঠী মনে করত বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোকে একত্র করে একটা শক্তিশালী বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু এই ধারণা কখনোই বাস্তবে রূপ নেয়নি, কারণ এটা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য একটা স্পর্শকাতর বিষয়। আসাম, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যিই তাদের পরিচয় ছেড়ে একটা নতুন দেশের অংশ হতে চায়? উত্তরটা আপনারা নিশ্চয়ই জানেন। এবার আসি আসামের প্রসঙ্গে। বর্তমানে আসামে ব্যাপক বাংলাদেশি সাফাই অভিযান চলছে, কিন্তু আসামের মানুষ কেন বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের ধারণার বিরুদ্ধে এত সোচ্চার? এর পেছনে ইতিহাস, সংস্কৃতি আর অর্থনীতির একটা জটিল সমীকরণ কাজ করছে। আসামে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর উপস্থিতি ঔপনিবেশিক আমল থেকে। ব্রিটিশরা চা বাগানে কাজ করার জন্য বাংলা থেকে অনেক শ্রমিক নিয়ে আসে। এছাড়া 1947 এবং 1971 সালে বিভাজনের সময় বাংলা থেকে অনেকে আসামে চলে যান। ফলে আসামের জনসংখ্যার গঠন বদলে যায়। অসমীয়া ভাষাভাষী মানুষের মধ্যে এই পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাদের মনে প্রশ্ন, আমাদের পরিচয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি কি হারিয়ে যাবে? 1979 থেকে 1985 সালের আসাম আন্দোলন ছিল এই উদ্বেগের একটা বিস্ফোরক প্রকাশ। অসমীয়া জাতীয়তাবাদীরা বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা দাবি করে এই অভিবাসন আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি আর আমাদের পরিচয়ের জন্য হুমকি। এই আন্দোলনের ফলশ্রুতিতে 1985 সালে আসাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী 1971 সালের পর আসামে আসা অভিবাসীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়। কিন্তু এই প্রক্রিয়া কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আর এখানেই শুরু হয় গ্রেটার বাংলাদেশের বিরুদ্ধে আসামের প্রতিরোধের নতুন চ্যাপ্টার। এবার আসি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের কথায়। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা এই জনগোষ্ঠীগুলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তাদের অভিযোগ, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর পরিচয় ক্রমশ হারিয়ে যাচ্ছে। এটা কোনো ছোটখাটো অভিযোগ নয় বন্ধুরা, এটা একটা অস্তিত্বের লড়াই। 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এই সমস্যার সমাধানের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই চুক্তি আদিবাসীদের জন্য স্বায়ত্তশাসন, জমির অধিকার
এবং সাংস্কৃতিক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে এই চুক্তির অনেক শর্তই পূরণ হয়নি। আদিবাসীদের জমি দখল, সাংস্কৃতিক দমন এবং বাংলা ভাষার আধিপত্যের বিরুদ্ধে তাদের প্রতিরোধ এখনো অব্যাহত আছে। তাহলে যদি বাংলাদেশের নিজের আদিবাসীরাই বাংলা ভাষার আধিপত্যের বিরুদ্ধে লড়ছেন, তাহলে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন কতটা বাস্তবসম্মত? 2024 সালে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর গ্রেটার বাংলাদেশের দাবি নিয়ে নতুন করে প্ররোচনামূলক কথাবার্তা সামনে ভেসে আসতে শুরু করে বাংলাদেশ ভূখণ্ড থেকে। যে জাতি একবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মের নামে আলাদা দেশ চেয়েছিল, তারপর টিকে থাকতে না পেরে ভাষার নামে আলাদা দেশ গড়েছিল, তারাই গত 1 বছর ধরে এতেও সন্তুষ্ট না হয়ে আবারও সেই পুরনো রূপে খোলস ছেড়ে বেরিয়ে আসে। বাংলাদেশের কিছু গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধারণাকে উস্কে দেওয়ার চেষ্টা শুরু করে, যা আসামের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ায়। কারণ ভারতে বসবাসকারী আসামিজ বাঙালিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেও এটা জানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা আন্দোলনের বহু আগে থেকেই বৈচিত্র্যের দেশ ভারতে তাদের ধর্ম, ভাষা, কৃষ্টি, সংস্কৃতির স্বাধীনতা ছিল। তার জন্য আসামিজ বাঙালি অথবা অন্যান্য জাতিগোষ্ঠীর ভারতীয়দের নিজেদের পরিচয় বাঁচাতে কোনো আলাদা দেশ বানাতে হয়নি, কোনো আন্দোলন করতে হয়নি। 21শে ফেব্রুয়ারি ওপারের জন্য এপারের হয়তো আবেগ বহন করে, কিন্তু তার চেয়ে আলাদা কোনো গুরুত্ব বহন করে না। উত্তর পূর্ব ভারত খুব ভালোভাবে জানে বাংলা ভাষার ভিত্তিতে যারা আজ গ্রেটার বাংলাদেশের কথা বলছে, তাদের পূর্বপুরুষই একদিন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিল। ভারতের উত্তর পূর্ব জানে পূর্ববঙ্গের রক্তে বিভেদের বীজ। ফলে আসামে শুরু হয় তথাকথিত বাংলাদেশি সাফাই অভিযান। এটা কি? এটা কেবল সরকারি উদ্যোগ নয় বন্ধুরা, এটা আদালতের নির্দেশ, সরকারের সদিচ্ছা এবং সাধারণ মানুষের, বিশেষ করে অসমীয়া ভাষাভাষী সম্প্রদায়ের একটা জনরোষ। ধর্ম বর্ণ নির্বিশেষে অসমীয়ারা বলছে, বাংলাদেশি দূর হটো। তারা বলছে, আমাদের পরিচয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি রক্ষা করতে হবে, এবং এই লড়াইয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে। আসামের মানুষের এই প্রতিরোধের পেছনে রয়েছে অভিবাসন নিয়ে দীর্ঘদিনের ভয়। জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি এবং অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা নিয়ে আসামে বিতর্ক দীর্ঘদিন চলছে। 2019 সালে এনআরসি প্রকাশের পর অনেকেই দাবি করেন এটা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার একটা হাতিয়ার। আবার কিছু ক্ষেত্রে এই প্রক্রিয়া বিতর্কিত হয়ে ওঠে, কারণ অনেক আদি অসমীয়া এবং বাঙালি এই তালিকা থেকে বাদ পড়েন। কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্য স্বরূপ আসামবাসীর সামনে এই ধারণা দৃঢ় করেছে যে জাতীয় সুরক্ষার প্রশ্নে এবং অসমীয়াদের অস্তিত্বের প্রশ্নে বাংলাদেশি সাফাই অভিযান এখন সময়ের দাবি। গ্রেটার বাংলাদেশের ধারণার বিরুদ্ধে আসামের মানুষের এই প্রতিরোধ ক্রমশ জোরালো হচ্ছে। আসাম যেন বলতে চাইছে, তোমরা যদি মনে করো গ্রেটার বাংলাদেশের স্বপ্নে আমরা যোগ দেব, তাহলে ভুল ভাবছ। আসাম তার পরিচয় বাঁচিয়ে রাখবে। এবার আসি মূল প্রশ্নে, গ্রেটার বাংলাদেশ কি বাস্তবসম্মত? আসুন একটু হিসেব করে দেখি। প্রথমত, বাংলাদেশের নিজের মধ্যেই আদিবাসী জনগোষ্ঠী বাংলা ভাষার আধিপত্যের বিরুদ্ধে লড়ছে। তারা তাদের ভাষা, সংস্কৃতি আর জমির অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে। যদি বাংলাদেশের নিজের জনগোষ্ঠী এই আধিপত্য মেনে না নেয়, তাহলে পশ্চিমবঙ্গ বা আসামের মানুষ কেন তাদের পরিচয় ছেড়ে দেবে? এটা তো একটা স্বপ্ন, যেটা বাস্তবের মাটিতে দাঁড়ায় না। দ্বিতীয়ত, ভারত একটা বৈচিত্র্যময় দেশ। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর ইতিহাস আছে। অসমীয়া মানুষ তাদের ভাষা ও পরিচয় নিয়ে গর্বিত। পশ্চিমবঙ্গের বাঙালিরাও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে স্বতন্ত্র। এই বৈচিত্র্যকে একটা একক বাংলাভাষী পরিচয়ের অধীনে আনা প্রায় অসম্ভব। গ্রেটার বাংলাদেশ এটা কেবল একটা কাগজের স্বপ্ন, যেটা বাস্তবের ঝড়ে উড়ে যায়। তৃতীয়ত, রাজনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকেও এই ধারণা অবাস্তব। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এইসব বিভেদকামী মহলের এত প্রচেষ্টা সত্ত্বেও ঐতিহাসিকভাবে শক্তিশালী। তাহলে কেন এই গ্রেটার বাংলাদেশের কথা বারবার উঠে আসে? কারণ
এটা কিছু গোষ্ঠীর জন্য একটা রাজনৈতিক হাতিয়ার। এটা দিয়ে তারা জনমানসে বিভ্রান্তি ছড়ায়, উত্তেজনা তৈরি করে, কিন্তু বাস্তবে এটা একটা ফাঁকা বুলি। আসামের মানুষ এই গ্রেটার বাংলাদেশের ধারণাকে কিভাবে জবাব দিচ্ছে? তারা নীরব নয়, তারা রাস্তায় নেমে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে 2024-এর পর, আসামে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ তীব্র হয়েছে। এই তথাকথিত সাফাই অভিযান আসলে কি? এটা কোনো সহিংস উদ্যোগ নয়, এটা একটা সাংস্কৃতিক এবং সামাজিক জাগরণ। অসমীয়া সম্প্রদায় বলছে, আমরা আমাদের ভাষা, আমাদের পরিচয় রক্ষা করব। আমরা কোনো বহিরাগত আধিপত্য মেনে নেব না। আমাদের ঘর আমরা সামলাবো, তোমার স্বপ্ন তোমার কাছে রাখো। এই অভিযানে অসমীয়া ছাত্র সংগঠন, স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ একযোগে কাজ করছে। তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে, অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, এনআরসি বাস্তবায়ন করতে হবে এবং আসামের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে হবে। বন্ধুরা, গ্রেটার বাংলাদেশের ধারণা শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবে ততটাই অবাস্তব। এটা এমন একটা স্বপ্ন যেটা ইতিহাস, সংস্কৃতি আর রাজনীতির কঠিন বাস্তবতার সামনে টিকতে পারে না। বাংলাদেশের পার্বত্য আদিবাসীরা যখন বাংলা ভাষার আধিপত্যের বিরুদ্ধে লড়ছে, আসামের মানুষ যখন তাদের পরিচয় রক্ষার জন্য রাস্তায় নেমেছে, তখন এই ধারণা কেবল একটা কাল্পনিক গল্প। এটা কোনো সমাধান নয়, বরং বিভেদের বীজ বনে। এখন আমাদের শিক্ষা কি? আমরা সবাই আমাদের পরিচয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত। এর জন্য আমাদের কোনো ভাষা আন্দোলনের প্রয়োজন হয়নি। এই বৈচিত্র্যই আমাদের শক্তি। গ্রেটার বাংলাদেশ নয়, আমরা চাই অখণ্ড ভারত, গ্রেটার সম্প্রীতি আর গ্রেটার বোঝাপড়া। বন্ধুরা, এই পর্ব আপনার কাছে কেমন লাগলো? আপনার মতামত কমেন্টে জানান। পর্বটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো পর্ব নিয়ে আসবো যেগুলো আপনাকে ভাবাবে, উদ্বুদ্ধ করবে। ততক্ষণ ভালো থাকুন, নিজের পরিচয় নিয়ে গর্ববোধ করুন আর সত্যের পক্ষে থাকুন। ধন্যবাদ।